ফুলশয্যায় ঘুমের ওষুধ খাইয়ে কৃপানকে ঘুম পাড়ালো মেহেক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। মেহেক তো অনেক কারসাজি করে অবশেষে পৌঁছে গেছে অঙ্কিতের কাছে। এরপরে গীতা ফোন করে মেহেককে বলে, শোনো, সব দিক কিন্তু একেবারে ঠিক রাখতে হবে, কোনো জায়গায় কোনো ভুল করা চলবে না, বুঝতে পেরেছো তো? মেহেক তখন বলে, হ্যাঁ সবটা বুঝতে পেরেছি গীতা বৌদি, কিন্তু এর পরবর্তী স্টেপ কি হবে? গীতা বলে, খুব সিম্পল, এর পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হলো তুমি এখন ভাত কাপড় নিয়ে তারপর ভাতটা খেয়ে তুমি চলে আসবে। আমি তোমাকে পৌঁছে দেব স্কুটি করে তোমার শ্বশুর বাড়িতে, মানে ফেক শ্বশুর বাড়িতে। তারপর তুমি ওখানে থাকবে, ফুলশয্যার খাট সাজানো হবে। এরপর তুমি কৃপানকে এক গ্লাস ঘুমের ওষুধ খাইয়ে দেবে, মানে দুধের সাথে মিশিয়ে। আর তারপরেই আমি তোমাকে ওখান থেকে নিয়ে পৌঁছে দেব অঙ্কিতের বাড়িতে। অঙ্কিতের বাড়িতে 4-5 ঘন্টা থেকে তারপর তুমি আবারও আমার সাথে চলে যাবে কৃপানের বাড়িতে। দেখো মেহেক, আমি জানি এই লড়াইটা অনেক কঠিন, কিন্তু লড়াইটা যদি আমরা একসাথে লড়ি না তাহলে অনেক সহজ হয়ে যাবে। আমরা অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে পথে নেমেছি রীতিমতো, তাই আমাদেরকে কিন্তু জিততেই হবে। মেহেক বলে, তুমি যেমন যেমন বলবে আমি ঠিক তেমন তেমনই করব গীতা বৌদি, তুমি ভেবো না, আমি সবটা দেখে নেব। এর মধ্যেই তখনই অঙ্কিতের বাবা বলে, মেহেক গীতা বৌদি কি বলল? তখন মেহেক বলে, গীতা বৌদি সব দিক ঠিক করে রেখেছে, কোনো অসুবিধা হবে না। অঙ্কিতের বাবা বলে, তুমি আমাকে বলতে চাইছো না তাই তো? তুমি নির্দ্বিধায় বলতে পারো, আমি কাউকে বলবো না। মেহেক বলে, না না, তেমন কোনো ব্যাপার না, আসলে একটা সিম কার্ড পাওয়া গেছে, তো সেটা নিয়ে গীতা বৌদি এখন উঠে পড়ে লেগেছে সব কিছু প্রমাণ করতে। অঙ্কিতের বাবা বলে, কেসটা এতটাও সহজ হবে না, আমার যা মনে হয় অগ্নিজিৎ মুখার্জির কিন্তু জেলও হয়ে যেতে পারে। মেহেক বলে, গীতা বৌদি আছে তো, গীতা বৌদির ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, গীতা বৌদি কোনো ক্ষতি হতে দেবে না। এরপর অঙ্কিত বলে, ঠিকই কথা, গীতা বৌদির যেরকমটা বলছে আমাদের ঠিক সেরকমটাই শুনতে হবে, গীতা বৌদির জন্যই তো আমরা এক হতে পেরেছি। এরপর অফিসার কথা বলতে থাকে গীতার সাথে, মানে বড়বাবু। আর তখনই গীতা বলে, বড়বাবু ওই যে ক্যামেরাগুলো পাওয়া গেছিল ওখান থেকে কোনো ছবি বার করা গেছে? বড়বাবু তখন বলে, গেছে তো, কিন্তু ওই ছবিগুলো দেখলে আপনার মন খারাপ হয়ে যেতে পারে, সেই জন্যই আমি আপনাকে দেখাইনি অগ্নিকন্যা। তখন গীতা বলে, না না, মন খারাপ কেন হবে, আমি ওই ছবিগুলো দেখতে চাই। বড়বাবু বলে, আসলে ওই ছবিগুলোতে বেশিরভাগটাতেই অগ্নিজিৎ মুখার্জিকে দেখা গেছে, আর সেখানে অগ্নিজিৎ মুখার্জি গান হাতে নিয়ে রয়েছে, মারতে চাইছে সঞ্জয় চৌধুরীকে। দেখুন, এইসব ছবি যদি দেখা যায় তাহলে কিন্তু কোর্টে অগ্নিজিৎ মুখার্জির শাস্তি হয়ে যেতে পারে। এরপরে গীতা বলে, হবে না, উনি একজন আইনজীবী, ওনার কোনো ক্ষতি হতে পারে না, উনি কোনো ক্রিমিনাল নয়। আর ধীমান সেন, এই কিরণকান্তি বাবু যেই ছকটা কষেছে সেই ছক কোনো দিনও তারা সাকসেসফুল করতে পারবে না, আমি সেখানে বাধা দেব যেভাবেই হোক না কেন। অন্যদিকে দেখা যায় যখনই মেহেক ভাত কাপড়টা নিয়েছে ভাতটা খেতে যাবে, ঠিক তখনই ফোন করেছে কৃপু আর বলে, মেহেক তুমি কোথায় আছো, আর কতক্ষণ সময় লাগবে? মেহেক বলে, এই তো কৃপু সোনা, আর একটু সময় লাগবে, এখন না আমার ভাত ডাল 5 রকমের ভাজা এইসব খেতে ইচ্ছা করছে, কিন্তু দিচ্ছে না, দিচ্ছে শুধু স্যালাইন। কৃপু বলে, আচ্ছা তুমি চলে এসো, আমি তোমার জন্য এসব ব্যবস্থা করে রাখবো। এরপর মেহেক ফোনটা কেটে দেয় আর ভাত কাপড় যেটা দিয়েছে ভাতটা খেতে শুরু করে। তখনই অঙ্কিতের মা বলে, এরকম বৌমা পাওয়া কপালের ভাগ্য আর কি, না হলে মেহেক এত দিক সামলে যেভাবে আমার ছেলের জন্য লড়াই করছে আমার কিন্তু খুবই ভালো লাগছে। মেহেক বলে, সবটাই সম্ভব হয়েছে গীতা বৌদির জন্য, গীতা বৌদি যদি না থাকতো তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না। এর মধ্যে কিরণকান্তি ফোন করেছে অগ্নিজিৎকে আর বলে, এই যে অগ্নিজিৎ মুখার্জি, আর কতটা সময় লাগবে? আরে আমার মেয়ে, মানে আমার বৌমা কোথায়, আমি তো ওকে মেয়েই ভাবি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন, ও কোথায় গেছে? কিরণকান্তি বলে, কেন জানেন না, সকালবেলা তো অসুস্থ হয়ে পড়েছিল, আপনাদের বাড়ি থেকে তো সবাই আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে নিয়ে গেল, তারপর থেকে তো সেভাবে আর কিছু জানতেই পারছি না। আচ্ছা আপনার মেয়ে নাকি একটা রোগ আছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি একটা এমন রোগের নাম বলে যেটা অনেক বড়, ঠিক কিরণকান্তি উচ্চারণও করতে পারে না। স্বস্তিক তো পুরোই অবাক হয়ে যায়, বাবা এটা কি বলছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখুন, আরে বাবা মেহেক সুস্থ হয়ে যাবে, আপনি এত চিন্তা করবেন না, আর আমি তো আছি, এত চিন্তা করার কি আছে, আপনি বরং বিশ্রাম নিন, দেখবেন মেহেক কখন পৌঁছে গেছে আপনার বাড়িতে। এরপরেই গীতা স্কুটি করে মেহেককে নিয়ে চলে গেছে। তারপরেই ইচ্ছে করে একটা সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে, সেখানে অ্যাম্বুলেন্সের আওয়াজ ভরে নিয়ে এসেছে, আর আওয়াজটা চালিয়ে দিতে সবাই ভাবে অ্যাম্বুলেন্স করে এসেছে মেহেক। এরপরে ভজন মিত্তির বলে, অ্যাম্বুলেন্সের শব্দ মনে হলো না? এরপর গীতা মেহেককে নিয়ে ঘরে ঢোকে। তখনই কৃপান বলে, এই তো মেহেক চলে এসেছে, মেহেক তুমি ঠিক আছো তো?
মেহেক তখন বলে, হ্যাঁ কৃপু, আমি একদম ঠিক আছি। আমার তো খুব ভালো লাগছে বাড়িতে ফিরে এসে। জানো, হসপিটালে যখন ভর্তি ছিলাম সবার মধ্যেখানে আমি শুধু তোমাকেই দেখছিলাম। ওয়ার্ড বয় দেখছিলাম তুমি, ডেড বডিকে দেখছিলাম তুমি। আর এটা শোনার পর তো কৃপানের মা রীতিমতো হাসতে শুরু করে আর বলে, কি যে বলো না তুমি বৌমা। মেহেক তখন বলে, আরে শাশুড়ি মা, আপনি ঠিক আছেন তো? এর মধ্যেই পদ্ম বলে, উকিল দিদি, মেহেক দিদিকে নিয়ে এসো, আমি ঘরে নিয়ে যাই। তখনই মেহেক বলে, পদ্ম, আমি যেন মনে হচ্ছে একেবারে বেঁচে ফিরে আসলাম, অনেক বড় একটা রিস্ক ছিল। তখনই ভজন মিত্তির বলে, আচ্ছা প্রেসক্রিপশন কোথায়, কোন হসপিটালে ভর্তি ছিল? তখনই গীতা বলে, আরে ধুর মশাই, ও এখন ফুলশয্যার ঘরে যাবে আর আপনি এসব জিজ্ঞেস করছেন? তখন কৃপু বলে, ভজন মিত্তির, আমি কিন্তু আপনাকে বারণ করছি, আপনি তো দেখছি আমার কোনো কথাই শুনছেন না, কেন করছেন এই জিনিসগুলো? এরপর কিরণকান্তিও বলতে শুরু করেছে যে, ভজন, তুমি যদি সবসময় এরকম করতে থাকো আমি কিন্তু তোমাকে আর এই বাড়িতে সহ্য করবো না। ভজন মিত্তির বলে, আরে বাবা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, ব্যাপারটা কিন্তু সত্যি সিরিয়াস। আরে এই মেয়েটা এতক্ষণ কোথায় ছিল, কোন হসপিটালে ভর্তি ছিল, প্রেসক্রিপশনটা কোথায়, সেটা আমরা জানতে চাইবো না? এর মধ্যেই কিরণকান্তি বলে, আচ্ছা ওর রোগটা যেন কি হয়েছে? এরপর গীতা তাড়াতাড়ি করে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে আর বলে, আপনি মেহেকের কি রোগ হয়েছে বলেছেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা, আমি না ওই রোগটা আমি আর উচ্চারণ করতে পারবো না, দাঁড়াও দেখে বলে দিচ্ছি। এরপর সব থেকে বড় যে ইংলিশ ওয়ার্ডটা সেটাই বলে দেয়। গীতা বলে, আপনি এই রোগটার কথা বলেছেন? সত্যি বাবা, আপনি পারেনও বটে। এরপরেই গীতাও সেই ওয়ার্ডটাই বলে দেয়। কিরণকান্তি বলে, ওই হলো, অত বড় নাম উচ্চারণ করতে পারবো না আমি, যাও তুমি মেহেককে ঘরে নিয়ে যাও। মেহেক তখন বলে, সত্যি গীতা বৌদি, তোমার জবাব নেই, একের পর এক ছক্কা হাঁকিয়েই চলেছো তুমি। এর মধ্যেই গীতা বলে, শোনো, আমি যেরকমটা বলেছি পারবে তো? 1 গ্লাস দুধে ভালো করে ঘুমের ওষুধটা মিশিয়ে দেবে, তারপর তুমি কৃপানকে সেই ওষুধটা খাইয়ে দেবে আর ওখান থেকে চলে যাবে, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করব। তখন মেহেক বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, তুমি চিন্তা করো না, সবটা হয়ে যাবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল অগ্নিজিৎ মুখার্জি, গীতা রয়েছে বলেই হয়তো সবকিছু সম্ভব হচ্ছে, গীতা না থাকলে কিছুই সম্ভব হতো না, সবকিছু একেবারে শেষ হয়ে যেত। মেহেক তখন বলে, কৃপু চলো আমরা তাহলে ঘরে যাই। কৃপু তখন বলে, হ্যাঁ চলো। ভজন মিত্তির মনে মনে আবারও সন্দেহ করে আর বলে, গন্ডগোল রয়েছে একটা, মেহেক কিছুতেই কৃপানের সাথে ফুলশয্যায় থাকবে না, আমার মন বলছে। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে গীতা আর বলে, এবারে আমরা আবার জিতে যাব বাবা। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুমি কি প্ল্যান করেছো গীতা? গীতা বলে, ওই তো কৃপু সোনাকে ঘুমের ওষুধ খাওয়াবে আমাদের মেহেক, তারপর কৃপু সোনা যখন ঘুমাবে ওকে ওখান থেকে নিয়ে চলে যাব অঙ্কিতের বাড়িতে। এবার বুঝতে পারলেন তো, বাকিটা বলাটা কি আর ঠিক হবে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, না 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 না, বাকিটা আর বলতে হবে না, বাকিটা আমি বুঝে গেছি। এদিকে পদ্মও ভাবছে কৃপানের সাথে তার ফুলশয্যা, পদ্মই তো কৃপানের লিগ্যাল ওয়াইফ, আর এদিকে পদ্মও অপেক্ষা করে রয়েছে কৃপানের সাথে ফুলশয্যা করবে বলে, আর এদিকে মেহেক অপেক্ষা করছে অঙ্কিতের বাড়ি যাবে বলে।